স্যার, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার নিজস্ব ব্যবহারের জন্য বিভিন্ন আইটেমের মালামাল ক্রয় করে থাকে। এর ভিতরে ভ্যাট চালান সহ কিনে থাকে, উইদাউট চালান সহ কিনে থাকে। প্রথমেটা হচ্ছে যে ওনার এটাকে ওনার পার্সেস রেজিস্টারে এন্ট্রি করতে হবে কি না, আর দ্বিতীয়ত উনি যে ভ্যাট চালান সহকারে যে এটা পাচ্ছেন এটা উনি রিবেট পাবেন। ধন্যবাদ। আপনি দুইটা কোশ্চেন করেছেন। রেয়াত সংক্রান্ত যে কোশ্চেনটা করেছেন, আপনার কোশ্চেনের দ্বিতীয় অংশ, এটা খুব ব্রড কোশ্চেন। ভ্যাট সিস্টেমে, আমাদের দেশের ভ্যাট সিস্টেমে কোন ক্ষেত্রে রেয়াত পাওয়া যাবে এবং কোন ক্ষেত্রে রেয়াত পাওয়া যাবে না এ সংক্রান্ত অনেক বিধিবিধান আছে। প্রথমত, রেয়াত পাওয়া যাবে উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর। ধারা 2-এ বলা আছে কি কি উপকরণ। আবার ধারা 9-এ অনেকগুলো ক্ষেত্র বলা আছে যেখানে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না। আবার বিধি 19-এ বেশ কতগুলো ক্ষেত্র বলা আছে যেখানে বলা আছে উপকরণ কর শতকরা 80% রেয়াত পাওয়া যাবে। এছাড়া আরো কতগুলো আদেশ নির্দেশ আছে। এই সমস্ত বিষয় একসাথে বিচার বিশ্লেষণ করে বুঝতে হয় যে আমি যেটা পারচেজ করেছি সেটা আমার উপকরণ কিনা, সেক্ষেত্রে উপকরণ কর রেয়াত বাড়িত আছে কিনা, আমি উপকরণ কর রেয়াত পাবো কিনা। তো একটা একটা করে বুঝতে হয় যে রেয়াত পাবো কিনা। তো কাজে আপনি যেহেতু আপনি বলেছেন অনেক আপনি পারচেজ করেন, এই সমস্ত পারচেজ একসাথে আপনি রেয়াত পাবেন কিনা এই কোশ্চেনে রিপ্লাই দেওয়া যাবে না। একটা করে আইটেম ধরতে হবে যে এটা আপনি রেয়াত পাবেন কিনা। এই আপনার রেয়াত সংক্রান্ত উত্তর। আপনার কোশ্চেনের আর একটা অংশ ছিল, সেটা হলো যে আপনি যত পারচেজ করেন এই সমস্ত পারচেজ ক্রয় হিসাব রেজিস্টারে, মূসক 16 রেজিস্টারে আপনি লিখবেন কিনা। এটা একটা কোশ্চেন, আজকাল অনেকে এই কোশ্চেন করে থাকে। একটা প্রতিষ্ঠানকে, ভ্যাট নিবন্ধিত একটা প্রতিষ্ঠানকে কতগুলো রেজিস্টার মেনটেন করতে হয়। একটা হলো ক্রয় হিসাব রেজিস্টার মূসক 16, বিক্রয় হিসাব রেজিস্টার মূসক 17, যারা রেয়াত নেয় তাদের জন্য মূসক 18, চলতি হিসাব রেজিস্টার একটা মেনটেন করতে হয়, এবং সব প্রতিষ্ঠানকে রিটার্ন সাবমিট করতে হয় মাসের শেষে, দাখিলপত্র সাবমিট করতে হয় মূসক 19। আপনার কোশ্চেন হলো যে ক্রয় হিসাব রেজিস্টারে এন্ট্রি দিতে হবে কিনা। প্রথম উত্তর হলো, প্রাইমারি উত্তর হলো যে হ্যাঁ, মূসক 16 রেজিস্টারে এন্ট্রি দিতে হবে, সকল পার্সেজ এন্ট্রি দিতে হবে। একটা প্রতিষ্ঠান সারা বছরে যেসব পার্সেজ করে, তিনি মেশিনারি পার্সেস করেন, প্রতিষ্ঠানটা মেশিনারি পার্সেস করে, স্পেয়ার্স পার্সেস করে, র ম্যাটেরিয়াল পার্সেস করে, স্টেশনারি আইটেম পার্সেস করে, সার্ভিস পার্সেস করে, নানান ধরনের গুডস এবং সার্ভিস পার্সেস করে। এই প্রতিষ্ঠানের যে পার্সেস রেজিস্টার, আমি ধরে নিলাম যে প্রতিষ্ঠানটা সারা বছরে 50 ধরনের আইটেম পার্সেস করে, তাহলে তার খাতাটাকে ক্রয় হিসাব রেজিস্টারকে 50টা ভাগে ভাগ করে নিতে হবে। যদি একটা রেজিস্টারে এটা করা সম্ভব না হয় তাহলে ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এভাবে একাধিক রেজিস্টার মেনটেন করতে হবে। মেনটেন করে এই সমস্ত হিসাবপত্র, সমস্ত পার্সেজ এন্ট্রি দিতে হবে। 1991 সালে যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন সমস্ত কিছু এন্ট্রি দিতে হতো না। তখন মাত্র কয়েকটা আইটেমের উপরে উৎসে কর্তন প্রযোজ্য ছিল। পরবর্তীতে উৎসে কর্তন পদ্ধতি ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে প্রায় 37টা আইটেমের উপরে বাধ্যতামূলকভাবে উৎসে কর্তনের বিধান করা হয়েছে। এই সমস্ত কারণে এখন সকল ধরনের পার্সেজের রেকর্ড লাগবে। রেকর্ড না থাকলে উৎসে কর্তন আপনি সঠিকভাবে করেছেন কি করেন না সেটা বোঝা যায় না। আপনাদের অবগতির জন্য আমার আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার, সেটা হলো বর্তমানে আমাদের যে এক্সাম্পশন এসআরও যেটা আছে, এক্সাম্পশন এসআরওতে বলা আছে, কয়েক বছর আগে এই বিধানটা করা হয়েছে। এক্সাম্পশন এসআরওতে বলা আছে যে এই এক্সাম্পশন সুবিধা পেতে হলে এই মূসক সংক্রান্ত, ভ্যাট সংক্রান্ত এই যাবতীয় নথিপত্র মেনটেন করতে হবে। মূসক 16, মূসক 17, 19, 11 সমস্ত কিছু মেনটেন করতে হবে। তাহলে শুধুমাত্র, তাহলে দাঁড়ালো কি নথিপত্র মেনটেন করার বিষয়ে, শুধুমাত্র ভ্যাট আইনের ফার্স্ট শিডিউলের মাধ্যমে যে পণ্যগুলো সকল পর্যায়ে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত, সেই পণ্যগুলোর ক্ষেত্রে ভ্যাট সংক্রান্ত কোনো পরিপালন করতে হবে না। এছাড়া আপনার কোনো এক্সাম্পটেড পণ্য, ভ্যাটেবল পণ্য, কোনো এক স্টেজে এক্সাম্পটেড আর এক স্টেজে ভ্যাট আছে, এরকম সকল পণ্যের ক্ষেত্রে মূসক সংক্রান্ত সমস্ত বিধিবিধান পরিপালন করতে হবে, রেজিস্টার মেনটেন করতে হবে, মূসক 11 ইস্যু করতে হবে। একজন ট্রেডার যার ট্রেডিং পর্যায়ে ভ্যাট নেই, যেমন ধরেন মোবাইল সেট ট্রেডিং করছে, ভ্যাট নেই, কিন্তু সে যখন মোবাইল সেট বিক্রি করবে
তখন একটা মূসক 11 ইস্যু করতে হবে। ওই মূসক 11-এ ভ্যাটের বক্সে লিখতে হবে এসআরও নাম্বার এত তারিখ এত অনুসারে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত। তাহলে আপনার কোশ্চেনের উত্তর হলো, দ্বিতীয় অংশের উত্তর হলো যে এই প্রতিষ্ঠানকে এই মূসক 16 রেজিস্টারে এগুলো এন্ট্রি দিতে হবে এবং অন্যান্য সকল মূসক রেজিস্টার নথিপত্র মেনটেন করতে হবে। এনি মোর কোশ্চেন? স্যার, আমাদের প্রতিষ্ঠানের নাম সফটওয়্যার টেকনোলজি। তো আমরা আমাদের বিজনেস আইডেন্টি হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার। আমরা লিফট ইম্পোর্ট করে সেল দিই। সেল দেওয়ার পাশাপাশি আমরা সেই কাঠামোগত রিপেয়ারের যে কাজটা সেটাও করে থাকি। এখন মাস শেষে আমরা একটা বিল সাবমিট করি। তো সেক্ষেত্রে আমাদের উৎসের কর্তনের বিধিবিধান থাকায় উৎসের কর্তনের হারটা কত হবে? এটা কি নির্মাণ সংস্থার আন্ডারে পড়বে নাকি অন্য অন্য করযোগ্য? হ্যাঁ, ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি এটা নির্মাণ সংস্থার আওতায় পড়বে। বর্তমানে নির্মাণ সংস্থার ক্ষেত্রে ভ্যাটের হার হলো এখন 7%। লিফট স্থাপন করা, এই কোনো বিল্ডিংয়ে এই সিলিং ফল সিলিং স্থাপন করা, এসি স্থাপন করা, এগুলো নির্মাণ সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ছে। এবং এই জিনিসগুলো রিপেয়ার করা, সংরক্ষণ করা, এগুলো নির্মাণ সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ছে। ধরুন একটা বিল্ডিং নির্মাণ করাও হচ্ছে নির্মাণ সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ছে, ওটা রিপেয়ার করাও নির্মাণ সংস্থার সংজ্ঞার মধ্যে পড়ছে। লিফটের ক্ষেত্রেও তাই, এসির ক্ষেত্রেও তাই, ফল সিলিংয়ের ক্ষেত্রেও তাই। তাহলে আপনার কোশ্চেনের উত্তর হলো যে আপনার এই কাজ নির্মাণ সংস্থা কন্ট্রাক্টরের সংজ্ঞার আওতায় পড়ছে। এখানে ভ্যাটের হার হবে বর্তমানে 7% উৎসে কর্তনযোগ্য। ধন্যবাদ। আমরা আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম। অনুগ্রহ করে আমাদের পরবর্তী সেশনগুলো আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।